হ্যালো গাইস, আজকে আমরা ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দি ফ্লাই এই শর্ট স্টোরিটার লাইন বাই লাইন ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন আর অ্যানালিসিস করব। না, এই স্টোরিটা শুরু হচ্ছে ইউ আর ভেরি স্নাগ ইন হিয়ার এই কথাটা দিয়ে। পাইপড ওল্ড মিস্টার উডিফিল্ড and he peered out of the great green leather armchair by his friend the boss's desk as a baby peers out of its pram. প্রথমে আমরা এখানে দেখছি একটা কথা আছে, ইউ আর ভেরি স্নাগ ইন হিয়ার। স্নাগ মানে কমফর্টেবল, কিন্তু কমফর্টেবল না বলে স্নাগ কথাটা ইউজ করা হচ্ছে। তাহলে এখান থেকে দুটো জিনিস প্রকাশ পাচ্ছে। একটা হচ্ছে যে এই কথাটার যে বক্তা সে সোফিস্টিকেটেড সোসাইটি থেকে বিলং করে না, তার মধ্যে একটা আঞ্চলিক ভাষার প্রভাব আছে। মানে যারা ওয়ার্কিং ক্লাস বা মিডল ক্লাস, যাদের মধ্যে সোফিস্টিকেশন নেই, তারা এই ধরনের বাক্য বা শব্দ ব্যবহার করে। কোন ধরনের? একটা হচ্ছে ইউ আর, ওই শর্ট ফর্মটা, আর একটা হচ্ছে স্নাগ। তাহলে এখান থেকে বক্তার সোশ্যাল স্টেটাসের ব্যাপারে আমরা কিন্তু একটা চিত্র পাচ্ছি না। তারপরে কে বক্তা সেটা প্রকাশ পাচ্ছে। বক্তার হচ্ছে মিস্টার উডিফিল্ড, কিন্তু মিস্টার উডিফিল্ডের আগে একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে ওল্ড। তাহলে মিস্টার উডিফিল্ড এখান থেকে বোঝা যাচ্ছে যে খুব একটা অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি থেকে বিলং করেন না এবং তিনি বৃদ্ধ। আর এখানে আরেকটা কথা ইউজ করা হয়েছে পাইপড। না, ওখানে ক্যাথরিন ম্যানসফিল্ড স্পোক বলতে পারতো, ইউ আর ভেরি স্নাগ ইন হিয়ার। স্পোক বা টোল্ড বা সেড মিস্টার উডিফিল্ড, এই সব না ইউজ করে যেগুলো সাধারণ, উনি ইউজ করছেন পাইপড। তাহলে এখানে পাইপড মানে হচ্ছে বলা, কিন্তু সেই বলাটা হচ্ছে, বলে না কি, কেউ যদি চি চি করে বলে, মানে যার কণ্ঠস্বরের মধ্যে বিশেষ দৃঢ়তা নেই, সেই রকম কণ্ঠস্বরকে বলা হয় পাইপড। তাহলে এখান থেকে যে কথাটা বলছে তার সোশ্যাল স্টেটাস তো পেলাম, এবং তার নিজের শারীরিক অক্ষমতাটাও একটু প্রকাশ পাচ্ছে, যে সে দুর্বল এবং সে বৃদ্ধ, এবং সে এতটাই দুর্বল যে সে দৃঢ়ভাবে কথা বলতে পারে না। আর এখানে এই স্নাগ কথাটা থেকে আরেকটা জিনিস কিন্তু ক্যাথরিন ম্যানসফিল্ড আমাদেরকে বোঝাচ্ছে। আর স্নাগ মানে হয় কোনো একটা বদ্ধ জায়গায় যদি কেউ সুরক্ষিত থাকে, তাহলে এই বদ্ধ জায়গায় সুরক্ষিত থাকাকেও স্নাগ বলা হয়। এখান থেকে তাহলে আরেকটা জিনিসও একটু হিন্ট দিচ্ছেন ক্যাথরিন ম্যানসফিল্ড, যে জায়গাটার কথা এই উডিফিল্ড বলছে সেই জায়গাটা বাইরের পৃথিবীর থেকে সুরক্ষিত, বলা যেতে পারে যে বাইরের পৃথিবী থেকে আলাদা। এই দুটো জিনিস কিন্তু এই স্নাগ কথাটা থেকে প্রকাশ পাচ্ছে। তারপরে বলা হচ্ছে অ্যান্ড হি পিয়ার্ড আউট অফ দ্য গ্রেট গ্রিন লেদার আর্মচেয়ার বাই হিজ ফ্রেন্ড দ্য বসেস ডেস্ক। এখানে ইমেজারি সৃষ্টি করা হয়েছে। ইমেজারিটা কীরকম? যে একটা বস, তার একটা বড় ডেস্ক আছে, সেই ডেস্কের পাশে একটা গ্রেট গ্রিন লেদার, অ্যাডজেক্টিভগুলো লক্ষ্য করো। তাহলে যে আর্ম চেয়ারটা যেটাতে উডিফিল্ড বসে আছে সেটা হচ্ছে গ্রেট। গ্রেট মানে মহান। তার মানে এইখানে তার সাইজটার কথা বলা হচ্ছে, যে আর্ম চেয়ারটা খুব বড়, মানে প্রয়োজনের তুলনায় বেশি বড়। তাহলে এখান থেকে কী প্রকাশ পাচ্ছে? যে যার অফিসে, মানে যে এই গ্রিন চেয়ারটার মালিক, সে অথরিটি প্রকাশ করার জন্য এই গ্রিন চেয়ারটাকে প্রয়োজনের তুলনায় বেশি বড় করেছে, এবং সেই জন্য বলা হচ্ছে গ্রেট গ্রিন লেদার আর্ম চেয়ার। মানে মেটেরিয়াল জিনিসের দ্বারা সে তার ওয়েলথ এবং সে তার ডমিনেন্সকে প্রকাশ করতে ভালোবাসে, সেই জন্যই সেই রকম খুব বড় লেদারের একটা সবুজ রঙের আর্ম চেয়ার রেখেছে। না, এখানে আরেকটা কথা আছে যে পিয়ার্ড। পিয়ার্ড মানে কি? উঁকি দেওয়া। উডিফিল্ড যে চেয়ারটায় বসে আছে সেই চেয়ারটাকে তাকে বেমানান লাগছে। কারণ কি? সেই চেয়ারটায় যখন সে বসে আছে মনে হচ্ছে এক প্রকার সেই চেয়ারে সে হারিয়েই গেছে। কারণ কি করছে? সেই চেয়ার থেকে সে উঁকি দিচ্ছে। ঠিক যেরকমভাবে একটা বাচ্চা ছেলে যদি একটা বড়দের চেয়ারে বসে, তাহলে সেই বাচ্চার ছেলেটার তুলনায় চেয়ারটাকে অনেক বড় দেখায়। এখানেও মিস্টার উডিফিল্ডকে ঠিক সেই রকমই লাগছে। তার মানে বোঝা যাচ্ছে যে মিস্টার উডিফিল্ড সে তার স্বাস্থ্য হারিয়েছে, মানে সে খুব রুগ্ন, দুর্বল। এবং একটা বাচ্চা ছেলে যেরকম একটা বড় চেয়ারে বসে সেখান থেকে উঁকি ঝুঁকি দেয়, মিস্টার উডিফিল্ডও
এই তার প্রয়োজনের তুলনায় বড় গ্রিন চেয়ারটায় বসে সেখান থেকে উঁকি দিচ্ছে। আর পিয়ার্ড আউট মানে দেখবে কেউ যদি ভালোভাবে দেখতে না পায় তাহলে সেই চোখগুলো ছোট ছোট করে বা পিট পিট করে ভালোভাবে দেখার চেষ্টা করে। তাহলে এইখান থেকে তার শরীরের কথাটা আরেকবার প্রকাশ পাচ্ছে। তার শুধুমাত্র স্বাস্থ্যের অবনতি হচ্ছে তাই নয়, তার সাথে সাথে তার আই সাইটও দুর্বল হয়ে পড়েছে। কিন্তু এখান থেকে একটা আভাস পাচ্ছি যে মিস্টার উডিফিল্ড এখন আসলে একজন শক্ত সমর্থ এবং সেলফ ডিপেন্ডেন্ট মেল নয়, সে একজন রোগগ্রস্ত, পরের প্রতি নির্ভরশীল এবং দুর্বল একটা বৃদ্ধ ব্যক্তি। আর এই গ্রিন, এই কালারটাও একটা জিনিস সিম্বলাইজ করছে। গ্রিন মানে দেখবে বেশিরভাগ জায়গায় গ্রিনকে মানি বা ওয়েলথের সঙ্গে সিম্বলাইজ করি। তাহলে এখানে গ্রিন রঙটা দিয়ে এই যে বস, সেই বসের তার কত টাকা পয়সা আছে, সে কত ওয়েলদি, সে কত প্রভাবশালী, সে কত পাওয়ারফুল, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। আর সে কোথায় বসে আছে? বাই হিজ ফ্রেন্ড। কিন্তু দেখো এখানে ফ্রেন্ড বলেই তার পরেই বলছে দ্য বসেস ডেস্ক। তাহলে হয় তাকে শুধু বন্ধু বলা উচিত, না হলে শুধু বস বলা উচিত, কিন্তু এইখানে ফ্রেন্ডও বলছে এবং তার সাথে সাথে তার সোশ্যাল হায়ারার্কিটাও বুঝিয়ে দিচ্ছে যে তার সঙ্গে, মানে মিস্টার উডিফিল্ড এখন যার সঙ্গে কথা বলছে সে বন্ধু হলেও সে কিন্তু সোশ্যাল হায়ারার্কিতে তার থেকে অনেক উপরে আছে। সেই জন্য বলছে ফ্রেন্ড দ্য বসেস ডেস্ক। আর এখানে মিস্টার উডিফিল্ডের নামটা তো আমরা পেলাম, কিন্তু এই যে বস, সেই বসের কিন্তু নাম দেওয়া হয়নি, বসটাকে বসই রাখা হয়েছে। তার মানে এইখানে এই বসটাকে কোনো নাম না দিয়ে এখানে অ্যানোনিমাস করা হয়েছে, একটা পার্টিকুলার গ্রুপকে এইখানে ডিনোট করার চেষ্টা করেছে। দি বস মানে ওই বসের মতো সমাজে যারা আছে প্রভাবশালী, ওয়েলদি, যারা ডমিনেট করতে চায় এবং যারা তাদের ওয়েলথকে শো অফ করতে চায়, সেই পুরো সোসাইটিটাকেই এই বস রিপ্রেজেন্ট করছে। সেই জন্যই এই বসটাকে কোনো নাম কিন্তু দেওয়া হয়নি। আর এখানে যদি সেন্টেন্স স্ট্রাকচারটা তুমি লক্ষ্য করো তাহলে দেখবে ওখানে লেখা আছে গ্রেট গ্রিন লেদার আর্ম চেয়ার বাই হিজ ফ্রেন্ড দ্য বসেস ডেস্ক। তার মানে ডেস্কটা বিলং করে বসের, এটা পজেসিভ সেন্টেন্স বলা হয়। তার মানে এই যে অফিস, এই যে গ্রেট গ্রিন লেদার আর্ম চেয়ার বা এই যে ডেস্ক, তার মানে এই অফিসের মধ্যে যাই আছে সবই এই যে অফিসের যে প্রধান কর্তা মানে বস তার। এইখানে মিস্টার উডিফিল্ড শুধুমাত্র একজন ভিজিটর হিসাবে এসেছে এবং কিছু সময়ের জন্য এই চেয়ারটাকে ব্যবহার করছে। তাহলে এই প্যাসিভ স্ট্রাকচার দিয়ে ক্যাথরিন ম্যানসফিল্ড কিন্তু এইটা বোঝাতে চেয়েছে যে এই অফিসের মধ্যে যাই আছে তার সম্পূর্ণ অধিকার এই বসটার উপরে আছে। তারপরে বলছে অ্যাজ আ বেবি পিয়ার্স আউট অফ ইটস প্র্যাম। তাহলে সে কীভাবে মিটিমিটি তাকাচ্ছে সেই গ্রিন লেদারের তৈরি বড় আর্ম চেয়ারটা থেকে? যেমনভাবে একটা বেবি, এটা আমরা আগেই পেয়েছিলাম যে একটা বেবি সে যেরকম হেল্পলেস থাকে, একটা বেবি সে যেরকম পরের প্রতি ডিপেন্ডেন্ট থাকে, সেই রকমভাবেই তাহলে মিস্টার উডিফিল্ডও মনে হচ্ছে পরের প্রতি ডিপেন্ডেন্ট। এবং সেই জন্যেই এই বেবি, এই অ্যাডজেক্টিভটাকে বা এই তুলনাটাকে মিস্টার উডিফিল্ডের সঙ্গে করা হচ্ছে যে একটা বেবি যেরকমভাবে পিয়ার্স আউট অফ ইটস প্র্যাম, প্র্যাম মানে তার একটা বেবি যে দোলনা থাকে, সেই দোলনার থেকে যেরকমভাবে মিটিমিটি করে তাকায়, ঠিক সেই রকমভাবে উডিফিল্ড সেই গ্রিন চেয়ারে এক প্রকার হারিয়ে গিয়ে সেখান থেকে মিটিমিটি তাকাচ্ছে। তাহলে এখানে একটা বিদ্রূপ বা সার্কাজম আমরা দেখতে পাচ্ছি। কীরকম? যে সে বয়স্ক হয়ে গেছে এবং বয়স্ক হয়ে গেলে বলে না মানুষ বাচ্চাদের মতো হয়ে যায়, মানে একটা বাচ্চা ছেলে সে যেরকমভাবে দুর্বল, নিষ্ক্রিয়, নির্ভরশীল, সেরকমভাবেই একটা বয়স্ক লোক সেও কিন্তু আবার সে একটা বেবির মতোই দুর্বল, নিষ্ক্রিয় এবং নির্ভরশীল হয়ে পড়ে। তো তাহলে এখান থেকে আমরা বার্ধক্য এবং বার্ধক্যের কারণে যে অসহায়ত্ব একটা মানুষের জীবনে নেমে আসে সেইটারও একটা ঝলক কিন্তু আমরা এই সেন্টেন্স থেকে পাচ্ছি। হিজ টক ওয়াজ ওভার, ইট ওয়াজ টাইম ফর হিম টু বি অফ, but he did not want to go since he had retired since his stroke. The wife and the girls kept him boxed up in the house every day of the week except Tuesday. না এখানে প্রথম কথাটা আছে দেখো, his talk was over and it was time for him to be off. তো আমরা এখান থেকে যদি এটা বাংলায়
প্রকাশ করি তাহলে এটা বোঝা যাচ্ছে হিজ টক ওয়াজ ওভার, মানে তার কথা বলা শেষ হয়ে গেছিল। অ্যান্ড ইট ওয়াজ টাইম ফর হিম টু বি অফ, এবং তার যাওয়ার সময় চলে এসেছিল। কিন্তু এই কথাটার মধ্যে, ওই ছোট্ট কথাটার মধ্যে একটা ব্যাপার আমাদের লক্ষ্য করতে হবে, যে ও বলছে হিজ টক ওয়াজ ওভার অ্যান্ড ইট ওয়াজ টাইম ফর হিম টু বি অফ। তার মানে এটা একটা নির্দেশ, মানে সে নিজের ইচ্ছায় যাচ্ছে না, তাকে হয়তো নির্দেশ দেওয়া হয়েছে বা এরকম একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে যে এরপরে সে ইচ্ছা করলেও থাকতে পারবে না, তাকে চলে যেতে হয়, মানে তাকে বাধ্য করা হচ্ছে চলে যেতে। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি তাহলে এটা একটা অভ্যাসগত ব্যাপার, মানে সে হয়তো প্রায়ই বা কোনো একটা পার্টিকুলার সময় এখানে আসে, আর এসে কিছুটা কথা বলে এবং কিছুটা কথা আবার সময়ে কাটানোর পরে আবার চলে যায়, এটাই একটা তার অভ্যাসগত বিষয়। আর এখানে বলছেন হিজ টক ওয়াজ ওভার, মানে ওই কনভারসেশনটার মধ্যে তার ভূমিকা খুবই কম বা সীমিত। অর উই ক্যান সে এই মিস্টার উডিফিল্ড আর তার বসের মধ্যে যে কনভারসেশনটা হয় সেটার বেশিরভাগটাই বস ডমিনেট করে, খুব কম অংশ মিস্টার উডিফিল্ড কথা বলে, মানে তার ভূমিকাটা এই কনভারসেশনে ভীষণ সীমিত। এটাও কিন্তু আমরা এই ফ্রেজটা থেকে বুঝতে পারছি। তারপরে আছে বাট হি ডিড নট ওয়ান্ট টু গো, ওই যে আমরা আগে বলেছিলাম যে তাকে অ্যাজ ইফ মনে হচ্ছে জোর করে বা নির্দেশ দিয়ে চলে যেতে বলছে, কিন্তু হি ডিড নট ওয়ান্ট টু গো, সে যেতেই চাইছিল না। তাহলে এইখানে একটা কিন্তু কন্ট্রাস্ট আমরা দেখতে পাচ্ছি। কীরকম কন্ট্রাস্ট? তাহলে দুটো ব্যাপার, একটা হচ্ছে তাকে নির্দেশ দেওয়া হয়েছে চলে যাওয়ার, কিন্তু সে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, আভ্যন্তরীণ প্রতিরোধ দেখাচ্ছে, মানে সে চাইছে না যেতে। তাহলে এইখান থেকে মিস্টার উডিফিল্ডের একটা অসহায়তারও রিফ্লেকশন আমরা পাচ্ছি। সিন্স হি হ্যাড রিটায়ার্ড, সিন্স হিজ, তারপরে দেখো তিনটে ডট আছে, স্ট্রোক। দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস kept him boxed up in the house every day of the week except Tuesday. Since he had retired, রিটায়ার্ড মানে আমরা জানি তার অবসর নেওয়ার পরে। নাও এখানে অবসর কিন্তু দুটো হতে পারে, একটা হচ্ছে তার কাজ থেকে সে অবসর নিয়েছে, আর তার সাথে সাথে সে সমাজের যে মূল স্রোত, সেই মূল স্রোত থেকেও সে অবসর নিয়েছে। তার দুটো কারণ, একটা কারণ হচ্ছে সে তার কাজ থেকে অব্যাহতি পেয়েছে বা কাজ থেকে অবসর পেয়েছে তার জন্য, আরেকটা কারণ হচ্ছে তার শারীরিক কারণের জন্য সে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেটা আমরা ঠিক তার পরের লাইনেই পাচ্ছি। কি বলছে ও? সিন্স হি হ্যাড রিটায়ার্ড, সিন্স হিজ, তারপরে দেখো ওই যে তিনটে ডট আছে, সেই তিনটে ডট দিয়েও এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে ক্যাথরিন ম্যানসফিল্ড দিয়েছে। এগুলোকে কি বলা হয়? এগুলোকে আমরা গ্রামারের ভাষা বলি এলিপসিস। তাহলে এই এলিপসিস কেন দেওয়া আছে ওই স্ট্রোক কথাটা বলার আগে? তার মানে এটা কারণ হচ্ছে যে মিস্টার উডিফিল্ড এই যে স্ট্রোক যেটা হয়েছে তার, সেটা বলতে তার দ্বিধা আছে, সেটা বলতে সে অস্বচ্ছন্দ বোধ করে, এবং সেই দ্বিধা এবং অস্বস্তি এইটাকে বোঝানোর জন্য ওই স্ট্রোক ওয়ার্ডটার আগে তিনটে এলিপসিস দেওয়া হয়েছে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে মিস্টার উডিফিল্ড সে কেন এত রোগগ্রস্ত, তার গলাটা কেন এত চিচি করে, বা সে কেন শুধুমাত্র সপ্তাহের একদিন শহরে আসতে পারে। দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস কেপ্ট হিম বক্সড আপ ইন দ্য হাউস এভরি ডে অফ দ্য উইক এক্সেপ্ট টিউসডে। না, সেই স্ট্রোকটা হওয়ার পর থেকে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখো হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ডটার না বলে বলা হচ্ছে দি ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস। তার মানে তার ফ্যামিলির থেকে সে কতটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেটাও কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে, কারণ সে ওয়াইফ আর তার নিজের কন্যাকে আর নিজের বলছে না, তার মানে তাদের মধ্যে অনেকটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। সেটা কিন্তু দি ওয়াইফ অ্যান্ড দি গার্লস এই কথাটা থেকে বোঝা যাচ্ছে। তার দি ওয়াইফ অ্যান্ড দি গার্লস তা কী করে? কেপ্ট হিম বক্সড আপ। এখানে আগেন দেখো প্যাসিভ সেন্টেন্স ইউজ করা হচ্ছে, কেপ্ট হিম বক্সড আপ। কেপ্ট হিম, তাকে রাখা হয়েছে। তার মানে কি, সে ইচ্ছা প্রকাশ না করলেও এখানে বোঝা যাচ্ছে তার ইচ্ছার কোনো দাম নেই,
তাকে বাড়ির মধ্যে বন্দি করে রাখা হয়েছে। না, বন্দি করে রাখা হয়েছে এটার ইংলিশ কিন্তু বক্সড আপ বলা হয়েছে, মানে অ্যাজ এফ একটা বাক্সের মধ্যে বা একটা খাঁচার মধ্যে যেরকম একটা পাখিকে বা পশুকে বন্দি করে রাখা হয় তার ইচ্ছার বিরুদ্ধে। তো মিস্টার উডিফিল্ডের ঠিক এরকমই মনে হচ্ছে যে অ্যাজ এফ তাকে বাধ্য করা হয়েছে একটা বক্সের মতো ছোট্ট খাঁচার মধ্যে বন্দি থাকতে। প্রতিদিন হাউস এভরিডে অফ দ্য উইক এক্সেপ্ট টিউসডে, শুধুমাত্র মঙ্গলবার। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে স্ট্রোকটা হওয়ার পরে স্পেশালি একটা স্বাধীন ব্যক্তি তার স্বাধীনতাটা কতটা ক্ষুণ্ণ হয়েছে। এখন সে একটু সামান্য বাইরে যাবে, সেটার জন্য তাকে অন্যের প্রতি, এখানে অন্য বলতে দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস, তাদের প্রতি নির্ভরশীল থাকতে হয় এবং তারা ইচ্ছা করলে তবেই সে বাইরে যেতে পারে এবং তারা একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে তার জন্য, সেটা কবে? মঙ্গলবার। সে শুধুমাত্র মঙ্গলবার তার হারিয়ে যাওয়া ফ্রিডমের একটু ফেরত পায়, তাও আবার কাদের দয়ায়? দি ওয়াইফ অ্যান্ড দ্য গার্লসদের দয়ায়। তাহলে এক প্রকার আমরা বলতে পারি যে মিস্টার উডিফিল্ডের অস্তিত্বটা এখন খুবই সংকীর্ণ এবং অন্যের দ্বারা পরিচালিত, এবং সেই পুরো ব্যাপারটাই কিন্তু আমরা এই প্যাসেজটা থেকে বুঝতে পারছি। On Tuesday, he was dressed and brushed and allowed to cut back to the city for the day. তাহলে প্রত্যেক মঙ্গলবার, এখানে দেখো আবার প্যাসিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে, বলছে হি ওয়াজ ড্রেসড, মানে তাকে সাজিয়ে দেওয়া হয়, জাস্ট লাইক এ ডল বা জাস্ট লাইক এ বেবি, অ্যান্ড ব্রাশড মানে তার চুল আঁচড়ে দেওয়া হয়। তার প্রথমে ক্যাথরিন ম্যানসফিল্ড মিস্টার উডিফিল্ডকে একটা বেবি যে তার প্র্যাম বা দোলনাতে আছে তার সঙ্গে তুলনা করেছিল, তাহলে সেইটাই কিন্তু আবার এখানে আসছে যে ঠিক একটা বেবিকে বা বাচ্চা ছেলেকে বা একটা ডলকে যেরকমভাবে সাজিয়ে দেওয়া হয়, জামা কাপড় পরিয়ে দেওয়া হয়, চুল আঁচড়ে দেওয়া হয়, ঠিক সেই রকমভাবে মিস্টার উডিফিল্ডকেও এই বাড়ির ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস ড্রেস পরিয়ে দিচ্ছে এবং তার চুল আঁচড়ে দিচ্ছে। তাহলে এখান থেকে মিস্টার উডিফিল্ডের ব্যক্তিগত স্বাধীনতার যে কতটা খর্ব হয়েছে সেটা জানতে পারছি। সে নিজে জামা কাপড় বা পোশাকও পরতে পারে না, বা সে তার চুলটা পর্যন্ত আঁচড়াতে পারে না। সেই জন্য আবার বলছি তাকে অ্যালাউড টু কাট ব্যাক। অ্যালাউড মানে কি সে নিজে যায় না, তাকে এটা অনুমতি দেওয়া হয়, প্যাসিভ সেন্টেন্স। কোথায়? টু কাট ব্যাক টু দ্য সিটি। এখানে সিটির সিটা দেখো ক্যাপিটালে দেওয়া আছে, তার মানে দ্য সিটি মানে লন্ডনকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে কাট ব্যাক মানে তাকে একদিনের জন্য সেই সুযোগটা পায় তার পুরনো অস্তিত্বকে বা তার পুরনো জীবনকে ফিরে পাওয়ার। তাহলে এখানে দ্য সিটি বলতে লন্ডনকে বোঝায়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তার বাড়ির যে মহিলারা আছে সেই মহিলারা তার উপরে কর্তৃত্ব করে এবং তারা তাকে অ্যালাউ করেছে সপ্তাহে একদিন লন্ডনে যেয়ে তার পুরনো জীবনটাকে কিছুটা উপভোগ করার বা পুরনো জীবনটাকে কিছুটা ফিরে পাওয়ার। তা বলছে দো হোয়াট হি ডিড দেয়ার দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস কুডন্ট ইম্যাজিন। না, এখান থেকে আমরা জানি ক্যাথরিন ম্যানসফিল্ডের একটা দারুণ স্টাইল আছে, ন্যারেটিভ স্টাইল। কখনো কখনো উনি ফার্স্ট পার্সন ন্যারেটিভ করেন, আবার কখনো কখনো উনি অ্যাজ এ থার্ড পার্সন ন্যারেটর পুরো ব্যাপারটা কী ঘটছে সেটা আমাদেরকে দেখান। তো এখানেও আমরা সেটা কিন্তু দেখতে পাবো। দো হোয়াট হি ডিড দেয়ার দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস কুডন্ট ইম্যাজিন। এই যে একদিনের জন্য সে শহরে যেতে পায়, এটা কিন্তু মিস্টার উডিফিল্ডের জন্য খুব বড় একটা ব্যাপার। কিন্তু এই লাইনটা থেকে মনে হচ্ছে সেই বাড়ির যে ওয়াইফ বা যে মেয়েরা আছে তারা কিন্তু এই ব্যাপারটাকে সেরকম মনে করে না। তাদের কাছে এটা একটা বিদ্রুপাত্মক বা একটা অবজ্ঞার একটা ব্যাপার। সেই জন্য বলছে দো হোয়াট হি ডিড, যদিও তারা এটা ভেবেই পায় না যে সে একদিনের জন্য শহরে যে করে এটা কি। তারা বলছে মেড এ নুইসেন্স অফ হিমসেলফ টু হিজ ফ্রেন্ডস দে সাপোজড মানে দ্য গার্লস অ্যান্ড দ্য ওয়াইফ, তারা মনে করে যে সে হয়তো শহরে যে অন্যদের কাছে নিজেকে বিরক্তির একটা পাত্র করে তোলে। মিস্টার উডিফিল্ডে কোথাও উপস্থিতিটা একটা বোঝা হিসাবে ধরা হয় বা একটা বিরক্তিকর ব্যাপার হিসাবে ধরা হয়। আর এই দে সাপোজ মানে তারা ভেবেছিল, তাহলে বোঝা যাচ্ছে যে এই দ্য গার্ল অ্যান্ড দ্য ওয়াইফ তাদের মিস্টার উডিফিল্ডের বর্তমান যে পরিস্থিতি
তার প্রতি কোনো সহানুভূতি নেই। তারা এক প্রকার নিষ্ক্রিয়ভাবে এবং কোনো সহানুভূতি না দেখিয়েই এই ব্যাপারটাকে খুব হালকাভাবেই তারা এটা অনুমান করে নেয়। তারপরে এলিপসিস আছে, এলিপসিস মানে একটা পজ দেওয়া হচ্ছে, তারপরে এক মুহূর্ত পজ দিয়ে সে বলছে ওয়েল পারহ্যাপস সো। না, এই ওয়েল পারহ্যাপস সো এই কথাটা কে ভাবছে? সেটা হয়তো ক্যাথরিন ম্যানসফিল্ড নিজে ভাবছেন, বা এটা মিস্টার উডিফিল্ড নিজে ভাবছেন যে হয়তো হতে পারে। তাহলে এটাকে আমরা দুটোভাবেই ইন্টারপ্রিট করতে পারি। একটা হচ্ছে যে যদি মিস্টার উডিফিল্ড এটা ভেবে থাকে হয়তো তাই, সে তার নিজের পরিস্থিতিটাকে এক প্রকার স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ সত্যিই তো, তাই তো। সে হয়তো কোথাও গিয়ে নিজেকে বিরক্তির পাত্রই করে তোলে। তাহলে এইখান থেকে মিস্টার উডিফিল্ড যদি বলে থাকে, তার তিক্ততার একটা সুর আমরা পাচ্ছি যে সে এখন অক্ষম, সে এখন অসহায়, সে এখন নিজের যত্ন নিতে পারে না, সে এখন স্বাধীন নয়, সে এখন পরাধীন। এবং এই পুরো ব্যাপারটাকে সে মেনে নিচ্ছে এবং সেই জন্যই সে বলছে হ্যাঁ যেটা দ্য গার্ল অ্যান্ড দ্য ওয়াইফ ভাবছে হয়তো তারা ঠিকই ভাবছে। আর এটা যদি ক্যাথরিন ম্যানসফিল্ড নিজে বলে থাকেন, তার এখন যে শারীরিক অবস্থা, তার জন্য সে হয়তো যেখানে উপস্থিত থাকে সেখানে তো সে একটা বিরক্তির পাত্রই হয়, তাকে হয়তো স্বাগত জানানো বা ওয়েলকাম করা হয় না। কিন্তু তার সত্ত্বেও, তার শারীরিক এরকম অবস্থা থাকা সত্ত্বেও সে যদি সমাজের মূল স্রোতের সঙ্গে জুড়ে থাকার একটা চেষ্টা করে, তাহলে তাতে দোষ তো কিছু নেই। তাহলে এইভাবেও কিন্তু আমরা ভাবতে পারি। তাহলে এখানে কিন্তু ক্যাথরিন ম্যানসফিল্ড ইচ্ছা করে এই কথাটাকে একটু অ্যাম্বিগুয়াস বা কনফিউজিং রেখেছেন। অল দ্য সেম উই ক্লিং টু আওয়ার লাস্ট প্লেজার অ্যাজ দ্য ট্রি ক্লিংস টু ইটস লাস্ট লিভস। অল দ্য সেম তার মানে এটা বোঝা গেল, তার মানে সে যদি বিরক্তির পাত্র হয় বা না হয়। উই ক্লিং টু আওয়ার লাস্ট প্লেজার, কিন্তু উই ক্লিং মানে হচ্ছে আঁকড়ে ধরে থাকা। তাহলে এখানে ক্লিং কথাটা থেকে একটা ডেসপারেশন, মরিয়া ভাব ফুটে আসছে। মানুষ যখন কোনো কিছু হারাবার ভয় পায় তখনই সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করে। ঠিক ওই জিনিসটাই উনি এখানে বলতে চাইছেন, উই ক্লিং টু আওয়ার লাস্ট প্লেজার্স, মানে আমরা আমাদের শেষ আনন্দগুলোকে আঁকড়ে ধরে থাকি বা ধরে থাকার চেষ্টা করি। দেখো এখানে বলা হচ্ছে উই, তাহলে উই মানে এই যে মিস্টার উডিফিল্ড উনি নন, ওনার সঙ্গে ওনার এই পুরো কমিউনিটিটাকে, মানে যে কমিউনিটিটা হচ্ছে বয়স্ক বা যাদের মধ্যে আর কোনো স্বাধীনতা নেই, যারা শারীরিকভাবে ফ্রেল বা দুর্বল হয়ে পড়েছে, যাদের নিজের স্বাধীনতাও আর নেই। তাহলে এই পুরো সমাজটাকে রিপ্রেজেন্ট করছে উই। এবং তার মানে উনি বোঝাতে চাইছেন যে এটা শুধুমাত্র মিস্টার উডিফিল্ডের সঙ্গে হচ্ছে তা নয়, যারা যারা বার্ধক্যের দোরগোড়ায় এসেছেন বা যারা মৃত্যুর দোরগোড়ায় এসেছে, তারা সবাই কিন্তু এই চেষ্টাটা করে থাকে। কী করে? ক্লিং টু আ লাস্ট প্লেজার্স, মানে শেষ আনন্দটুকুকে তারা আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে। এবং এই ছোট ছোট আনন্দগুলোকে ধরে রাখতে গিয়ে তাদেরকে যদি সামাজিকভাবে প্রত্যাখ্যান স্বীকার করতেও হয়, যেটা আমরা আগে দেখেছি যে দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস, তারা কিন্তু এই পুরো ব্যাপারটাকে একটা উপহাস হিসাবে নেয়। ম্যানসফিল্ডের মতে এরকম করতে গিয়ে, মানে তার শেষ আকাঙ্ক্ষাটুকু পূরণ করতে গিয়ে সে যদি বিরক্তির সামিল হয়ও, তাহলেও কিন্তু সে সেটা করতে চায়। তারপরে বলছেন অ্যাজ দ্য ট্রি ক্লিংস টু ইটস লিভস, ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড লোডেড ফ্রেজ। দেখো অ্যাজ দ্য ট্রি ক্লিংস টু ইটস লাস্ট লিভস, তাহলে এখানে অটম বা শরৎকালের কথা মনে পড়িয়ে দিচ্ছে আমাদের। শরতের পরে কি আসে? উইন্টার। উইন্টারকে যদি আমরা মৃত্যুর সঙ্গে তুলনা করি, তাহলে শরৎটা কী করে? তার শেষ পাতাটাকে ঝরতে দেওয়া থেকে বিরত করতে চেষ্টা করে। তাহলে একটা গাছ কি করে? একটা গাছ উইন্টার আসার আগে, মানে অটমে সেই যে পাতাগুলো ঝরে যায় তার, সেই পাতাগুলোকে কিন্তু সে আঁকড়ে মুড়িয়াভাবে ধরে রাখার চেষ্টা করে। তার মানে সে কী করছে? সে উইন্টারটাকে রেজিস্ট করছে। অ্যাজ এ হিউম্যান বিইং আমরাও সেটা করি, মানে আমাদের মৃত্যু আসার আগে আমরা যত দূর সম্ভব আমরা সেই মৃত্যুটাকে রেজিস্ট করা বা বার্ধক্য, সেই বার্ধক্যটাকে রেজিস্ট করার বা থামানোর চেষ্টা করি। যেরকমভাবে একটা গাছ একটা উইন্টার আসাকে বা উইন্টারের প্রভাবকে তার উপরে পড়া থেকে বিরত করতে সব চেষ্টা করে, সেরকম একটা মানুষও কিন্তু তাই করে থাকে। এটা বলছে অ্যাজ দ্য ট্রি ক্লিংস টু ইটস লাস্ট লিভস।
So there sat old Woodyfield smoking a cigar and staring almost greedily at the boss. ওই দেখো ওখানে বৃদ্ধ উডিফিল্ড বসে আছে। খুব ইন্টারেস্টিং দেখো এইখানে, সো দেয়ার স্যাট ওল্ড উডিফিল্ড, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাকে জাস্ট ইনভার্ট করে দেওয়া হয়েছে। সেন্টেন্সটা শুরু হচ্ছে কিন্তু সো দেয়ার স্যাট মানে ভার্ব, তারপরে সাবজেক্টটা দিচ্ছে। দেখুন ইনভার্টেড কেন করা হয়েছে, মানে অ্যাজ ইফ মনে হচ্ছে এই পুরো ব্যাপারটাকে উঁচু থেকে কেউ দেখছে এবং সেটাকে বর্ণনা করছে, এবং সেই জন্যই এই ইনভার্টেড ওয়ার্ড অর্ডারটাকে ইউজ করা হয়েছে। আর তারপর দেখো ওখানে লেখা আছে স্যাট, মানে সে বসে আছে, তার মানে কি তার মধ্যে কোনো চঞ্চলতা নেই, ইনফ্যাক্ট সে নীরবভাবে বসে আছে। এবং তার পরের সেন্টেন্সটাতে এর কন্ট্রাস্ট আমরা দেখব। তাহলে সে এক প্রকার বলা যেতে পারে নির্জীবভাবে, দুর্বলভাবে বসে আছে, স্যাট। আর বসে কি করছে, স্মোকিং আ সিগার, মানে একটা সিগার মানে ধূমপান করছে। এবং সে সিগার পান করতে করতে কী করছে, স্টেয়ারিং অলমোস্ট গ্রিডিলি অ্যাট দ্য বস, তাকিয়ে আছে কার দিকে, বসের দিকে। কীরকমভাবে, গ্রিডিলি। খুব ইন্টারেস্টিং দেখো, অলমোস্ট গ্রিডিলি মানে প্রায় লোভের সাথে সে বসের দিকে তাকিয়ে আছে, অলমোস্ট গ্রিডিলি। এখান থেকে তাহলে বোঝা যাচ্ছে যে এই লোভের মধ্যে কোনো প্রতিহিংসা নেই, বরঞ্চ এই লোভটা হচ্ছে তার দিকে তাকিয়ে এবং আকাঙ্ক্ষার একটা লোভ। মানে সে নিজের সঙ্গে বসকে তুলনা করছে এবং সে নিজে জীবনে যা যা হতে চেয়েছিল বা যা যা করতে চেয়েছিল সেইগুলো যখন দেখছে তার সামনে বসা বস করছে বা হতে পেরেছে, সেই জিনিসটা সে নিজের সঙ্গে তুলনা করে হয়তো একটু হিংসা করছে, কিন্তু সেই হিংসাটা হচ্ছে স্বপ্রশংস একটা হিংসা। সেই জন্য বলছে অলমোস্ট গ্রিডিল। আর বস কী করছে, হু রোল্ড ইন হিজ অফিস চেয়ার, স্টাউট, রোজি, 5 years older than he and still going strong, still at the helm. Who rolled in his chair. দেখো কন্ট্রাস্টটা দেখো। আমরা আগে দেখলাম যে মিস্টার উডিফিল্ড সে কিন্তু স্যাট, বসে আছে, কিন্তু এখানে ক্যাথরিন ম্যানসফিল্ড বস যে চেয়ারে বসে আছে সেই জন্য কিন্তু ভার্ব স্যাট ইউজ করেননি। এখানে বস চেয়ারে বসে আছে সেটাকে বলছে রোল্ড। রোল্ড মানে কি, গড়াগড়ি খাওয়া। তাহলে এখানে রোল্ড কথাটা বলে এইটা বোঝাতে চাইছেন যে যেরকম নির্জীবভাবে মিস্টার উডিফিল্ড বসে আছে সেই রকম নির্জীবভাবে কিন্তু এই বসটা বসে নেই। তার বসে থাকা এবং মিস্টার উডিফিল্ডের বসে থাকার মধ্যে পার্থক্য আছে। তাহলে এই রোল্ড কথাটা দিয়ে বোঝানো হচ্ছে যে সে অফিসের চেয়ারে যে বসে আছে এবং সেই চেয়ারে বসেই অনেক নড়াচড়া করছে, অনেক কার্যকলাপ করছে, এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে এই বসটার মধ্যে অনেক প্রাণ শক্তি আছে। তাহলে প্রাণ শক্তির প্রতীক হিসাবে এই রোল কথাটাকে আমরা ইউজ করতে পারি। আর তার যদি আমরা মুখের দিকে দেখি বা তার চেহারার দিকে দেখি, স্টাউট, বেশ মোটাসোটা, রোজি, রোজি মানে কি, গোলাপি, তার মানে তার শরীরটা বেশ মজবুত, মুখটা গোলাপি। এই মজবুত শরীর এবং গোলাপি মুখ বা গাল দিয়ে কী প্রকাশ পায়, যে তার শরীর যথেষ্ট ভালো, মানে তার স্বাস্থ্য দৃঢ়, এবং তার মুখের মধ্যে রোগের কোনো ছাপ নেই, কারণ তার মুখটা কি, গোলাপি। আর একটা জিনিস দেখো, এই গোলাপিকে আমরা কিন্তু একটা শিশুর সঙ্গেও তুলনা করি, যে একটা শিশুর গালও কিন্তু গোলাপি রঙের হয়। তাহলে দেখো এইখানে যদি বসকে একটা শিশুর সঙ্গে তুলনা করা হয়, আর তার আগে মিস্টার উডিফিল্ডকেও একটা শিশুর সঙ্গে তুলনা করা হয়েছিল, কিন্তু এই দুটো তুলনার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেখানে অসহায়তাটাকে প্রকাশ করার জন্য তাকে শিশুর সঙ্গে তুলনা করা হয়েছিল, আর এইখানে এই যে বস, তার মধ্যে কত প্রাণ প্রাচুর্য আছে এবং সে কতটা সুস্বাস্থ্যের অধিকারী সেইটা সিম্বলাইজ করার জন্য তাকে কিন্তু শিশুর সঙ্গে তুলনা করা হচ্ছে। তারপর বলছে 5 years older than he। তারপরে এখানে বলছে যে সেই বস, সে কিন্তু তার থেকে বয়সে 5 বছরের বড়। খুব ইম্পর্ট্যান্ট একটা বিবরণ এখান থেকে আমরা পেলাম, যে সে তার থেকে বয়সে 5 বছরের বড় হলেও সে এখনও শক্তিশালী আছে, সে সক্রিয় আছে, এবং সে এখন একটা অফিসে থেকে পুরো ব্যাপারটাকে, মানে যত কার্যকলাপ হচ্ছে সেই অফিসে তার নিয়ন্ত্রণ করছে। স্টিল গোয়িং স্ট্রং, স্টিল অ্যাট দ্য হেল্প। তাহলে এইখান থেকে তাদের ভাগ্যের বৈসাদৃশ্য কিন্তু তুলে ধরা হচ্ছে, যে শুধুমাত্র বয়সই কিন্তু কারোর পতনকে নির্ধারণ করে না। কারণ সেই হিসাবে দেখতে গেলে মিস্টার উডিফিল্ড সে তো বয়সের থেকে 5 বছরের ছোট,
তাহলে এখানে একটা ভাগ্যেরও ব্যাপার থাকে বা জীবনের একটা পরিস্থিতিরও ব্যাপার থাকে। তাহলে এই যে মিস্টার উডিফিল্ড, সে ভাগ্য এবং জীবনের পরিস্থিতির শিকার, এটা বলা যেতেই পারে। যাই হোক, তারপরে বলছে স্টিল গোয়িং স্ট্রং, স্টিল অ্যাট দ্য হেল্ম। স্টিল গোয়িং স্ট্রং মানে সে এখনও শক্তিশালী আছে। স্টিল গোয়িং স্ট্রং মানে এখনও সে তার বাঁধা ধরা জীবন, সে বাঁধা ধরা জীবনটা কী সেটা আমরা পরে আসছি, মানে সে এখনও যা যা জীবনে করতে চায় সেগুলো করতে সক্ষম হয়েছে। স্টিল অ্যাট দ্য হেল্ম মানে নেতৃত্ব, মানে এখনও সে সব কিছুর প্রাণকেন্দ্রের থেকে সব কিছুকে নেতৃত্ব দিচ্ছে। দেখো, স্টিল কথাটাকে দুবার ইউজ করা যায়, তাহলে এটাকে বলা হয় রেপিটেশন। স্টিল, স্টিল। তাহলে এই রেপিটেশন কখন ইউজ করা হয়? কোনো একটা জিনিসকে জোর দেওয়ার জন্য। তাহলে এইখানে মিস্টার উডিফিল্ডের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে বোঝা যাচ্ছে যে সে অবাক হয়ে যাচ্ছে, আমার থেকে 5 বছরের বয়সে বড় হওয়া সত্ত্বেও সে এখনও শক্তিশালী এবং সে এখনও সব কিছুকে সাকসেসফুলি বা সফলভাবে নেতৃত্ব দিচ্ছে। কীরকমভাবে? অ্যাট দ্য হেল্প, এটা একটা মেটাফরিক্যাল ওয়ার্ড। এই অ্যাট দ্য হেল্প মানে হচ্ছে নেতৃত্বে থাকা। এটা স্পেশালি ইউজ করা হয় জাহাজের ক্যাপ্টেনের জন্য। মানে এখানে বলা হচ্ছে একটা জাহাজের ক্যাপ্টেন যেরকমভাবে পুরো জাহাজটাকে পরিচালনা করে, নেতৃত্ব দেয় এবং জাহাজের নিয়ন্ত্রণে থাকে, যেটা হচ্ছে ম্যাসকুলিনিটি বা পুরুষালীর একটা চিত্র, ঠিক সেই রকমভাবে এই বসটা কিন্তু তার পুরুষত্বকে ধরে রেখেছে এবং তার চারপাশে যে সমস্ত জিনিস ঘটছে তার উপরে যে নিয়ন্ত্রণ, সেটাকেও কিন্তু সে ধরে রাখতে সক্ষম হয়েছে। দুবার স্টিল ইউজ করে মিস্টার উডিফিল্ড বোঝাতে চাইছেন যে উনি এক প্রকার আশ্চর্যই যে আমার থেকে 5 বছরের বড় হয়েও উনি এত কিছু করতে সক্ষম হয়েছেন। ইট ডিড ওয়ান গুড টু সি হিম। এখানেও কিন্তু এই লাইনটা ক্যাথরিন ম্যানসফিল্ড একটু অ্যাম্বিগুয়াস রেখেছেন। ইট ডিড ওয়ান গুড টু সি হিম। মিস্টার উডিফিল্ড সে হয়তো বসকে দেখে একটু উৎসাহিত হন এবং উনি একটু আশা পান, যেই আশাটা ওনাকে এখন কেউই দেয় না। উনি কী আশা পান? আমার থেকে বয়সে 5 বছরের বড় হয়েও যদি বস এরকম প্রাণশক্তিকে ধরে রাখতে পারেন, তাহলে আমি কেন পারবো না? তো এখান থেকে একটা আশার আলো উনি দেখতে পান। তাহলে সে একসময় কি ছিল সেটা বস রিপ্রেজেন্ট করে, আর এখন সে কি হয়েছে সেটা সে নিজেকে রিপ্রেজেন্ট করে। তাহলে এরকম যদি হয়ে থাকে, তাহলে এটা কি সত্যিই একটা ভালো জিনিস? এটা কি সত্যিই তার জন্য ভালো বা স্বাস্থ্যকর? তাহলে এই প্রশ্নটাও কিন্তু ক্যাথরিন ম্যানসফিল্ড আমাদের দিকে ছুড়ে দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এইভাবে দেখতে গেলে যে ইটস আ ফর্ম অফ সেলফ ডিসেপশন। সে হয়তো নিজেকেই প্রতারণা করছে, মানে সে নিজেকে প্রতারণা করছে যে হয়তো কোনো দিন আমিও ওই বসের মতো জীবনটা আবার ফিরে পাবো। Wistfully, admiringly, the old voice added, "It's snug in here, upon my word." নাও এখানে একটা কথা আছে, উইস্টফুলি। উইস্টফুলি মানে হচ্ছে বিষণ্ণভাবে, আর অ্যাডমায়ারিং মানে প্রশংসার সাথে। তাহলে বিষণ্ণতার সাথে বা বিষণ্ণভাবে আবার প্রশংসার সাথে সে বৃদ্ধ কণ্ঠস্বরটি যোগ করল। বিষণ্ণ এই কারণে কারণ সে বসের মধ্যে যা যা দেখছে সেইগুলো সে করতে অক্ষম, অথচ বস তার থেকে 5 বছরের বয়সে বড়। তো সেই জন্য সে নিজের অক্ষমতার জন্য একটু বিষণ্ণ। এখানে কিন্তু উইস্টফুলি মানে তার নিজের অক্ষমতার কথা বোঝাচ্ছে। তারপর হচ্ছে দি ওল্ড ভয়েস অ্যাডেড। এখানে একটা জিনিস নোটিস করো, এখানে কিন্তু বলছে না যে উডিফিল্ড অ্যাডেড, বলছে দি ওল্ড ভয়েস। তার মানে ক্যাথরিন ম্যানসফিল্ড সবসময় আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে মিস্টার উডিফিল্ডের স্বাস্থ্যের ব্যাপারে, তার স্বাস্থ্যের কতটা অবনতি হয়েছে, সে কতটা দুর্বল এবং সে কতটা অসহায় সেটা বোঝানোর জন্য কিন্তু ওই ভয়েসটাকে বারবার ইউজ করা হয়েছে। একবার সেড না বলে বলেছিল পাইপড, এখানে সেড না বলে বলল দি ওল্ড ভয়েস। না, তারপর কী বলছে? অ্যাডেড মানে যোগ করলো। তার এখান থেকে তার মানে বোঝা যাচ্ছে যে যেহেতু মিস্টার উডিফিল্ড এখন পরিষ্কারভাবে বা স্বচ্ছভাবে ভাবতে পারেন না বিকজ অফ হিজ স্ট্রোক, সেজন্য অ্যাডেড তার মানে একটা কথা বলে তারপরে আবার একটা কথা মনে পড়লো, সেইটাকে আবার উনি যোগ করছেন। তাহলে এখান থেকে মিস্টার উডিফিল্ডের অস্বচ্ছ যে চিন্তাভাবনা সেটাও কিন্তু, বা তার যে ফরগেটফুলনেস সেটাও কিন্তু প্রকাশ পাচ্ছে। কী যোগ করলো? বলো ইটস স্নাগ ইন হিয়ার আপন মাই ওয়ার্ড। এই যে অফিস, এই অফিসটা হচ্ছে তার যে বস, তার একটা বলতে পারো সাম্রাজ্য বা কিংডম। এবং এই স্নাগ কথাটা দিয়ে
এখানে বেশ একটা উষ্ণ, আরামদায়ক, নিরাপদ এবং বলা যেতে পারে সুসংরক্ষিত একটা জায়গার কথা বলা হচ্ছে। আপন মাই ওয়ার্ড, তার মানে এটাকে যদি আমরা বলি যে আই সোয়ার, মানে আমি শপথ করে বলতে পারি যে আমি যেটা বলছি সেটা একদম সত্যি। ইয়েস, ইটস কমফর্টেবল এনাফ, অ্যাগ্রিড দ্য বস। না, এর উত্তরে বস কি বলছে? বস কিন্তু খুব মডেস্টলি আনসার দিচ্ছে। সে প্রথমে একটা ছোট্ট আনসার দিল কি ইয়েস, মানে সে সহমত হলো। ইয়েস কথাটা বলে সে তার ভদ্রতার পরিচয় দিচ্ছে এবং সে তার বিনয়ের পরিচয় দিচ্ছে, এবং তার সাথে সাথে এটাও বোঝা যাচ্ছে সে বলতে চাইছে যে সে যথেষ্ট পরিমিত এবং সংযত, মানে খুব হম্বিতম্বি করছে না তার এই অফিসটা নিয়ে। সেই জন্য ছোট্ট একটা উত্তর দিল ইয়েস। তারপর বলছে ইটস কমফর্টেবল ইনাফ, মানে সে বললো কি হ্যাঁ এটা যথেষ্ট আরামদায়ক। না, এই যে ফ্রেজটা আছে কমফর্টেবল ইনাফ, এটা কিন্তু ইচ্ছা করে বলা হয়েছে, এবং এটা এই জন্যই বলা হয়েছে যাতে সে খুব বিনয়ী এই জিনিসটা প্রকাশ করতে পারে। মানে এটা একটা ডেলিবারেটলি বিনয়ী হওয়ার একটা চেষ্টা। সেই জন্যই সে বলছে হ্যাঁ মোটামুটি কমফর্টেবল, মানে মোটামুটি আরামদায়ক। যারা ম্যাসকুলিনিটি দেখাতে চায় সেই ম্যাসকুলিনিটি তারা কিন্তু ফলস হিউমিলিটির পিছনে আড়াল করতে চায়। ফলস হিউমিলিটি মানে নম্রতা দেখাচ্ছে, সেই নম্রতা আসলে একটা মিথ্যা নম্রতা। আমরা পরে যখন যাবো সেটা দেখতে পাবো যে সে পরিষ্কারভাবেই তার অফিসটা নিয়ে ভীষণ গর্বিত, এবং তার অফিসের মধ্যে যা যা জিনিস আছে সেইগুলো নিয়ে সে যথেষ্ট পজেসিভ, এবং সেইগুলো সে শো অফ করার জন্যই রেখেছে। কিন্তু লোকে যাতে তার এই ব্যাপারটা বুঝতে না পারে, সেই জন্য যখন সে বলল যে ইটস স্নাগ ইন হিয়ার, সেটাকে সে ফলস হিউমিলিটির পিছনে আড়াল করে দিল। সে বলে হ্যাঁ মোটামুটি আরামদায়কই আছে, কিন্তু আসলে সে এই অফিস এবং অফিসে যা যা জিনিসপত্র আছে বা তার অফিসের প্রতি যে কর্তৃত্ব সেটা নিয়ে যথেষ্ট গর্ববোধ করে, কিন্তু সেটাকে সে প্রকাশ্যে বাড়িয়ে চাড়িয়ে লোককে দেখায় না। তারপরে বলছে অ্যান্ড হি ফ্লিপড দ্য ফিনান্সিয়াল টাইমস উইথ আ পেপার নাইফ। না, এখানে দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে, সেইখানে একটা ম্যাগাজিন, সেই ম্যাগাজিনের পাতা উল্টানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সে শো অফ করছে, এবং শো অফটা কিসের মাধ্যমে করেছে? সে ফিনান্সিয়াল টাইম, সেই ফিনান্সিয়াল টাইম তখনকার যুগে স্টেটাস সিম্বল ছিল, মানে যার অর্থনৈতিক ক্ষমতা আছে, যার মধ্যে টাকা পয়সা আছে, যার মধ্যে ব্যবসায়িক বুদ্ধিমত্তা আছে, এবং যে বিশ্বের খবর রাখে তারাই ফিনান্সিয়াল টাইমস পড়তো। তাহলে সেই ফিনান্সিয়াল টাইমসের পাতা উল্টে সে যে এই সবগুলোই সেটা কিন্তু প্রমাণ করতে চাইছে মিস্টার উডিফিল্ডের কাছে। ফ্লিপড মানে উল্টানো। তাহলে এখানে বলছে না যে রিড, পড়া, এখানে একটা খুব ক্যাজুয়াল একটা জেস্চার সে করছে, কি সে পাতাগুলো উল্টাচ্ছে। কিন্তু এখানে দেখো শুধুমাত্র হাতের আঙুল দিয়ে উল্টাচ্ছে না, উইথ আ পেপার নাইফ। আগেকার যুগে কী হতো, যখন একটা নতুন ম্যাগাজিন আসতো সেই ম্যাগাজিনের পাতাগুলো একটার সঙ্গে আরেকটা জয়েন্ট করা থাকতো, পেপার নাইফ দিয়ে সেগুলোকে কেটে তারপরে পড়া হতো। এবং পেপার নাইফ সবাই ব্যবহার করতো না, যারা সফিস্টিকেটেড, যাদের মধ্যে স্টেটাস আছে, যাদের মধ্যে ক্লাস আছে, যারা সাকসেসফুল, তারা পেপার নাইফ ব্যবহার করতো। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হি ওয়াজ প্রাউড অফ হিজ রুম। না, আবার এখানে আমরা ক্যাথরিন ম্যানসফিল্ডের সেই ন্যারেটিভ স্টাইলের জিনিসে চলে এলাম। উপরে উপরে বস কি করছে? ফলস হিউমিলিটি দেখাচ্ছে এবং এমন ভাব করছে যে না না এই মোটামুটি একটা ছোটোখাটো অফিস আমি করতে পেরেছি। এবারে সেই বাইরের ব্যারিয়ারটা ভেঙে ক্যাথরিন ম্যানসফিল্ড ন্যারেটিভটা চেঞ্জ করে ওই বসের মনের ভিতরে কী চলছে সেটাকে আমাদের সামনে তুলে ধরলেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হি ওয়াজ, মানে ন্যারেটিভটা থার্ড পার্সন, ফার্স্ট পার্সন থেকে থার্ড পার্সন চলে গেছে। মানে ক্যাথরিন ম্যানসফিল্ড বলছেন কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, মানে প্রকৃতপক্ষে হি ওয়াজ প্রাউড অফ হিজ অফিসটার কথা বলা হচ্ছে যে উনি ওনার এই অফিসটা নিয়ে যথেষ্ট গর্বিত, কিন্তু সেটা উনি প্রকাশ করছেন না। হি লাইকস টু হ্যাভ ইট অ্যাডমায়ার্ড স্পেশালি বাই ওল্ড উডিফিল্ড। তারপরে ক্যাথরিন ম্যানসফিল্ড সরাসরি বলে দিলেন যে হি লাইকস টু হ্যাভ ইট অ্যাডমায়ার্ড। সে চায় লোকে তার এই অফিসে প্রবেশ করে তার এই সমস্ত জিনিসপত্র দেখে তাকে
এবং তার অফিসটাকে সম্মান করুক, এবং শুধুমাত্র সে যে যে অফিসে প্রবেশ করবে তাদের নয়, স্পেশালি ও চায় মিস্টার উডিফিল্ড সে যেন এটা করে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে বস, এও কিন্তু স্বীকৃতি পেতে চায়, এবং সে স্বীকৃতিটা বিশেষ করে কার কাছ থেকে পেতে চায়? যে এক সময় তার জগতেরই একটা পার্ট ছিল, তার কাছ থেকে এই স্বীকৃতিটা পেতে চায়। না, কেন স্পেশালি মিস্টার উডিফিল্ড বা ওল্ড উডিফিল্ডের কাছ থেকে এই স্বীকৃতিটা পেতে চায়? কারণ হচ্ছে বস নিজেকে দেখে ওল্ড উডিফিল্ডের একটা বিপরীত চরিত্র হিসাবে। মানে সে ভাবে, দ্য বস ভাবে যে তার মধ্যে যা যা কিছু আছে সেই সবই অ্যাবসেন্ট ওই মিস্টার উডিফিল্ডের পার্সোনালিটি থেকে। সে এখনও অ্যাক্টিভ, সে যথেষ্ট কর্তৃত্বপূর্ণ, এবং তার মধ্যে এখনও যথেষ্ট প্রাণশক্তি বর্তমান আছে, সে সুস্বাস্থ্যের অধিকারী। আর তার ঠিক উল্টো জিনিসগুলো হচ্ছে মিস্টার উডিফিল্ড, সে এখন বৃদ্ধ, সে এখন রিটায়ার্ড, সে এখন দুর্বল, সে এখন অসুস্থ, সে এখন অসহায়। তো তাহলে এই রকম সম্পূর্ণ বিপরীত ধর্মী একটা পার্সোনালিটির কাছ থেকে কিন্তু সে এই রেকগনিশনগুলো চাইছে। কারণ কি? এর কারণটা হচ্ছে, দেখো এখানে একটা খুব হিউম্যান সাইকোলজি কাজ করে, যে ওই বৃদ্ধ উডিফিল্ডকে দেখে সে কতটা শ্রেষ্ঠ সেইটা সে জাহির করতে পারে বা মনে মনে বিচার করতে পারে। মানে যখন দুজনকে কম্পেয়ার করে, তো এই কম্প্যারিজনটা করে কিন্তু তার মনে মনে ভালোই লাগে, এবং এই কম্প্যারিজনটা করে তার ভালো লাগে বলেই সে মিস্টার উডিফিল্ডের কাছ থেকে স্পেশালি এই স্বীকৃতিগুলো চায়। ইট গেভ হিম আ ফিলিং অফ ডিপ সলিড স্যাটিসফ্যাকশন। দেখো এখানে আবার সেটাই ক্যাথরিন ম্যানসফিল্ড বলছেন, যে যখন মিস্টার উডিফিল্ড, তার বিপরীত ধর্মী একটা পার্সোনালিটি, যখন তার এই সমস্ত জিনিসের বা তার প্রশংসা করে, তখন এই জিনিসটা তাকে খুব ডিপ সলিড স্যাটিসফ্যাকশন, মানে দৃঢ় তৃপ্তির একটা অনুভূতি দেয়। টু বি প্লান্টেড দেয়ার ইন দ্য মিডস্ট অফ ইট। না, ওই যে সলিড বলেছিলাম, সলিড মানে কি? একটা স্পর্শের একটা অনুভূতি আসে। দেখবে সলিড মানে কি? যাকে সহজে নড়ানো যায় না, যেটা ইমমুভেবল, লাইক এ ট্রি। ঠিক তার পরের লাইনে কিন্তু ওটাই আমাদের প্রকাশ পাচ্ছে। দেখো বলছে টু বি প্লান্টেড দেয়ার ইন দ্য মিডস্ট অফ ইট, মানে সে ব্যাপারটা খুব এনজয় করে। কোনটা? যে প্লান্টেড মানে অ্যাজ এফ কোনো জায়গাতে কাউকে পোঁতা হয়েছিল, এবং সে সেই জায়গা থেকে আস্তে আস্তে বড় হয়ে একটা দৃঢ় এবং বড় বৃক্ষতে পরিণত হয়েছে। তাহলে ঠিক সেই রকমই এই বসটাও, সে খুব গর্বিত যে হয়তো সে একটা ছোট্ট জিনিস থেকে নিজেকে ফ্লারিশ করতে সক্ষম হয়েছে, এবং এখন সে নিজেকে মনে করে ইমুভেবল। ইন ফুল ভিউ অফ দ্যাট ফ্রেল ওল্ড ফিগার ইন দি মাফলার। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে সে আসলে একটা নাটক মঞ্চস্থ করছে। কীরকমভাবে? মানে সে এমনভাবে বসে আছে যাতে ওল্ড উডিফিল্ড তাকে সম্পূর্ণভাবে দেখতে পায় এবং তার প্রত্যেকটা মুভকে যেন সে নোটিস করতে পারে। তার মানে অ্যাজ এফ সে যেন একটা নাটককে দৃষ্টিত করছে, এবং মিস্টার ওল্ড উডিফিল্ড তার সেই নাটকটাকে দেখছে। সে যেমন যে ইন ফুল ভিউ অফ দ্যাট ওল্ড ফিগার ইন দ্য মাফলার। তাহলে এই মাফলার পরে সেই ওল্ড ফিগার মানে মিস্টার উডিফিল্ড বসে আছে। তাহলে এই মাফলার পরে এই ছবিটা যদি আমরা দেখি তাহলে বোঝা যাচ্ছে যে সেই যে ব্যক্তিটা সে মাফলার পরে আছে, এবং এই মাফলার কেউ যদি পরে থাকে দেখবে সেই মাফলার দিয়ে কারো দুর্বলতা, তার যে বয়স হয়ে গেছে সেটাকে বোঝায়। তাহলে এইরকম একজন দুর্বল, আবৃত, সুরক্ষিত, সূক্ষ্ম একটা ব্যক্তির সামনে এই বস তার শ্রেষ্ঠত্ব প্রকাশ করার চেষ্টা করছে। হিউম্যান নেচার, যে অন্য কারো দুর্বলতা দেখে আমরা আমাদের শক্তির পরিমাপ করি, আর এখানে বস কিন্তু ঠিক সেই জিনিসটাই করছে। তার সামনে যে বসে আছে তার দুর্বলতা দেখে সে তার নিজের শক্তি পরিমাপ করছে, এবং এই ব্যাপারটা সে ভীষণভাবে এনজয়ও করছে। আই হ্যাভ হ্যাড ইট ডান আপ লেটলি, হি এক্সপ্লেইন। তারপর বস এর উত্তরে বলল কি, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি সম্প্রতি আই হ্যাভ হ্যাড ইট ডান আপ, এটা হচ্ছে একটা ব্রিটিশ ইডিয়াম, যেটা মানে হচ্ছে সংস্কার করা বা পুনর্নির্মিত করা। সে বলল কি, হ্যাঁ আমি এই অফিসটাকে আবার নতুন করে পুনর্নির্মাণ করেছি এবং আসবাবপত্র যা ছিল সেগুলোকে সব বদল করেছি। না, এই যে ফ্রেজ, এটা কিন্তু ক্যাজুয়াল মনে হলেও এর মধ্যেও কিন্তু একটা অহংকার এবং একটা গর্বের প্রতিফলন আছে। না দেখো কারণ কি, এটা কেন বলা হচ্ছে আমাদের? কারণ দেখো একে কিন্তু জিজ্ঞাসা করা হয়নি, একে না জিজ্ঞাসা করা সত্ত্বেও সে বলছে যে হ্যাঁ আমি অফিসটাকে নতুনভাবে আবার নির্মিত করেছি বা অফিসটার আমি সংস্কার করেছি। তারপর সে বলছে, অ্যাজ হি হ্যাড এক্সপ্লেইন ফর দ্য পাস্ট হাউ মেনি
উইকস। ক্যাথরিন ম্যানসফিল্ড বলছেন যে এই ব্যাপারটা, যে এই অফিসটাকে আমি রেনোভেট করেছি এবং প্রত্যেকটা জিনিসকে দেখানো, এই ব্যাপারটা পুরো পুঙ্খানুপুঙ্খভাবে এক্সপ্লেন, মানে সে কিন্তু বলে না, এক্সপ্লেন করে, মানে ব্যাখ্যা করে। সেই ব্যাখ্যা করাটা সে হাউ মেনি উইকস, দেখো হাউ মেনি পজ, তারপরে একটা হাইফেন, তারপরে ওখানে একটা পজ বোঝাচ্ছে। তখন বোঝা যাচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ড যখন ন্যারেট করেছেন তখন মনে হচ্ছে যে সে প্রায় ক্লান্তই হয়ে গেছে। কারণ কি? কারণ এই ব্যাখ্যাটা সে যেই আসে তাকেই করে। নিউ কার্পেট, অ্যান্ড হি পয়েন্টেড টু দ্য ব্রাইট রেড কার্পেট উইথ দ্য প্যাটার্ন অফ লার্জ হোয়াইট রিংস। ওই যে নতুন কার্পেটটা দেখছো, যেটা কী রঙের? ব্রাইট রেড, মানে উজ্জ্বল লাল রঙের কার্পেট, আর তার উপরে বড় বড় সাদা লার্জ হোয়াইট রিংস আঁকা আছে। এটা হচ্ছে প্যাটার্ন বা ডিজাইন। কিন্তু এইখানে যদি অ্যাজ এ রিডার আমরা দেখি, তাহলে দেখো এই যে রঙের যে কম্বিনেশনটা দিয়েছে না, দেখো উজ্জ্বল লাল আর তার উপরে বড় বড় সাদা রঙের রিংস দেওয়া আছে। উজ্জ্বল লাল এবং সাদা বড় বড় রিংস আছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা অফিস কম মনে হয়ে একটা মঞ্চ মনে হচ্ছে, মানে অ্যাজ এফ এইরকম একটা কালার কম্বিনেশন ইউজ করে বস লোকের দৃষ্টি আকর্ষণ করতেই চাই। নিউ ফার্নিচার, and he nodded towards the massive bookcase and the table with legs like twisted triangle. তাহলে দেখো কীরকম শিশু সুলভ এনথুজিয়াজমের সঙ্গে বস এই প্রত্যেকটা জিনিসকে একটা একটা করে পয়েন্ট আউট করেছে। এর আগে দেখালো নিউ কার্পেট, এখন হচ্ছে নিউ ফার্নিচার। অ্যাজ হি নডেড টুয়ার্ডস দ্য ম্যাসিভ বুককেস, মানে খুব বড় বিশাল একটা বুককেস দেখিয়ে বললো এটাও নতুন কেনা। দেখো এখানে ম্যাসিভ কথাটা দেওয়া আছে, তার মানে বুককেসের মধ্যে বই থাকুক বা না থাকুক সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যদি অফিসে একটা খুব বিশাল বুককেস থাকে তাহলে সেটাই কি ইঙ্গিত করছে যে এই অফিসের যে মালিক তার বইয়ের নেশা আছে বা সে বই পড়তে ভালোবাসে। আর তার সাথে সাথে তাহলে একটা খুব বড় বুককেস, আর তারপরে কিন্তু একটা অদ্ভুত ডেসক্রিপশন ক্যাথরিন ম্যানসফিল্ড দিচ্ছেন। উনি বলছেন টেবল, ওটা তো বুককেস গেল, আর একটা টেবল আছে উইথ লেগস লাইক টুইস্টেড ট্রিয়াকল। এই ট্রিয়াকল কিন্তু একটা অদ্ভুত ওয়ার্ড একটা টেবিলের পাগুলোকে বর্ণনা করার জন্য। ট্রিয়াকল হচ্ছে এক ধরনের সিরাপ, যে সিরাপটা না যখন ঢালা হয় সেটা এত থিক বা ঘন হয় যে সেটা ঠিকমতো ফ্লো করে না, মানে একটু একটু করে পড়ে। তো এরকম যখন ঢালা হয় সেটাকে যদি টুইস্ট করে দেওয়া হয়, ফর এক্সাম্পল আমরা যদি গুড় নিই, ধরো ঝোলা গুড়, সেই ঝোলা গুড়টাকে যদি একটু গরম করে জল মিশিয়ে দেওয়া হয় তাহলে সেটা যেরকম থকথকে হয়ে যায়, সেই জিনিসটাকে বলা হয় ট্রিয়াকল। তাহলে দেখো এই লেগসগুলোকে, টেবিলের এই পাগুলোকে বর্ণনা করার জন্য টুইস্টেড ট্রিয়াকল এরকম একটা অদ্ভুত সিমিলি কিন্তু ক্যাথরিন ম্যানসফিল্ড ইউজ করেছে। আমরা যে অফিসের উপরে উপরে সব কিছু দেখতে পাচ্ছি যে ঝাঁ চকচকে নতুন সব কিছু, এবং সব কিছুর মধ্যে একটা গ্র্যান্ড ভাব আছে, কিন্তু এই সব কিছু উপরে উপরে আসলে এর পিছনে, এর উপরের স্তরের পিছনে গেলেই বসের মানসিক বিকৃতির একটা ছবি পাবো, এবং সেটারই একটা ঝলক কিন্তু এই টেবিলের পাগুলোর বর্ণনা থেকে ক্যাথরিন ম্যানসফিল্ড আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। ইলেকট্রিক হিটিং, he waved almost exultantly towards the 5 transparent pearly sausages glowing so softly in the tilted copper pan. আচ্ছা, এখানে অ্যাজ এ রিডার আমরা যখন উপর থেকে পুরো ব্যাপারটা দেখছি আমাদের কিন্তু একটু অযৌক্তিক এবং হাস্যকরী মনে হচ্ছে যে একটা গ্রোন আপ পারসন এবং যে বৃদ্ধপ্রায় সে এই মেটেরিয়ালিস্টিক জিনিসগুলোর প্রতি এত উৎসাহিত, এবং দেখো তার উৎসাহের আরেকটা প্রকাশ এখানে পাচ্ছে, হি ওয়েভড অলমোস্ট এক্সালটেন্টলি, মানে সে উল্লাসের সঙ্গে ইলেকট্রিক হিটারটার দিকে দিক নির্দেশ করে বললো দেখো ওটা হচ্ছে ইলেকট্রিক হিটিং। কিন্তু ক্যাথরিন ম্যানসফিল্ড অ্যাজ এ রিডার আমরা যে অ্যামিউজমেন্ট বা মজা পাচ্ছি সেটা বোঝানোর জন্য ওই ইলেকট্রিক হিটিংটার বা ইলেকট্রিক হিটারটার বর্ণনা কীভাবে দিচ্ছে সেটা দেখো, বর্ণনাটা অদ্ভুতভাবে দিচ্ছে। দেখো আগের ইলেকট্রিক হিটার সেগুলো দেখতে ঠিক এরকমই হতো, যে মনে হতো যে একটা কপারের প্যান আছে, সেই কপার প্যানের মধ্যে সসেজ রাখা আছে, সসেজ আকারে সেই ফিলামেন্টগুলো থাকতো এবং সেইগুলোই রুমটাকে হিট করতে সাহায্য করত। এবং এইখানে এই যে ইলেকট্রিক হিটিং সেটা বর্ণনা একটু হাস্যাস্পদভাবেই দেওয়া হয়েছে। বলছে ইলেকট্রিক হিটারটা এমনভাবে জ্বলছে যে মনে হচ্ছে 5টা স্বচ্ছ মুক্তোর মতো সসেজ যেন জ্বলছে।
এবং ইলেকট্রিক হিটারের জন্য তার যে গর্ব, তার যে উত্তেজনা, সেই উত্তেজনাটাকে কিন্তু একটু কমিয়ে দিচ্ছে। কারণ যেটাকে বস এত ইম্পর্ট্যান্ট মনে করে এবং যেটা বসের গর্বের কারণ, সেইটাকেই ক্যাথরিন ম্যানসফিল্ড এখানে সসেজ মানে একটা শুধুমাত্র খাবারের দ্রব্যের সঙ্গে তুলনা করে সেইটার মূল্যটাকে কিন্তু কমিয়ে দিল। সেটা কীরকমভাবে জ্বলছে? গ্লোয়িং সো সফটলি, মানে মৃদুভাবে জ্বলছে। তাহলে সেখান থেকে আমরা বেশ একটা আরামের ইঙ্গিত পাচ্ছি। টিল্টেড কপার প্যান হচ্ছে একটা কপার প্যান, সেটা টিল্ট করা আছে এবং তার মধ্যে এরকম খুব সফটলি মৃদুভাবে যেন 5টা সসেজ জ্বলছে। আর এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা না টাচ করলেই নয়, যে ওই সসেজ এক্স্যাক্টলি কথাটা ইউজ করে কিন্তু আরেকটা দিকেও আমরা যেতে পারি। সেটা হচ্ছে সসেজ মানে হচ্ছে দেখবে মানে একটা মৃতদেহকে এইভাবেই কিন্তু এমবাল্ম করে রাখা হয়। তো এইখান থেকে একটা মৃত্যুর ইঙ্গিতও কিন্তু ওই সসেজ থেকে আমরা পেতে পারি, মানে এটাকে রূপক হিসাবে ধরা যেতে পারে।